জয় গুরু। আপনারা দেখছেন বিশ্বগুরু ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে আপনারা নিজের চ্যানেল ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যদি ভিডিওটা ভালো লাগে খুব শেয়ার করবেন, খুব কমেন্ট করবেন। যদি ভালো না লাগে তাহলে শেয়ার কমেন্ট করতে হবে না। আর আপনারা আমাদের সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন। জয় গুরু। হ্যাঁ, জয়গুরু রাহাদা। আমরা এখন বিশ্বগুরু ইউটিউব চ্যানেলে বসে আছি, আর আপনাকে নিয়েই তো আমাদের গর্ব। আর আমি জানতে চাইছি যে সবাই জানুক অজানা অনেক কিছু কথা। আপনি ঠাকুরের সঙ্গ করেছেন, দীর্ঘদিনের ঠাকুরের সাথে ছিলেন, তো আপনার ব্যক্তিগত জীবনে এমন কোনো ঘটনা আছে কি যাতে আমাদের বুদ্ধিতে যা কুলোয় না, যাকে আমরা অলৌকিক বলে মনে করি? তো ঠাকুর তো অলৌকিক বিশ্বাস করতেন না। সেই রকম যদি কিছু ঘটনা বলে থাকেন, অনেক অজানা তথ্য, তাহলে আমরা অনেকটা উদ্বুদ্ধ হব, অনেক সমৃদ্ধ হব। যদি দয়া করে বলেন। দেখুন, আমি কারণ বয়স তো হয়েছে, মানে স্মরণশক্তি মানে আগের মতো তো নেই। তা অনেক ক্ষেত্রে কিছু কিছু মনে আসে, আবার কিছু কিছু সরে যায়, এরকম মনে হয়। তবে চেষ্টা করি, দেখি দু একটা কথা টথা মনে যদি থাকে ঘটনা সেইটাই। আর একটা কথা হচ্ছে, অলৌকিক বলে কোনো কথা নেই। ঠাকুর বলে অলৌকিক মানে ওটা সত্যের ভিতরে কমান কেনা। তার সুতরাং অলৌকিক না, সবই ঘটনা সত্য, তা আমাদের কাছে অলৌকিক মনে হয়। তা ঠাকুর নিয়ে চলতে গেলে যজন যজন ইষ্টভীতি যারা করে ঠিক মতো কিছু করতে করতে, তার এমন এমন ঘটনা ঠাকুরের দয়ায় তারা অতিক্রম করে বা পার হয়, বাইরে লোকের কাছে সেগুলো একটা অলৌকিক একটা কি ঘটনা ঘটে গেল, অলৌকিক নিয়ে তারা এই যে ভাব করে। তা ব্যাপার হচ্ছে, আমরা অনেক দিনের কথা, সে তখন আমি প্রথম জীবনে যাই হোক ঠাকুর ধরা পড়ে ছিলাম। পরবর্তীকালে আমি বাংলাদেশে যাই, সেখানে গিয়ে চাকরি করতাম। প্রথম আমার যেখানে কর্মস্থল, সে 2 মাস ছুটি থাকতো, এপ্রিল মে 2 মাস ছুটি থাকতো, সামার ভ্যাকেশন। ওইটা স্কুলে কাজ করতাম। তা ওখানে এপ্রিল মে 2 মাস সামার ভ্যাকেশন থাকে। তা প্রথম সামার ভ্যাকেশনে বাড়ি আসতাম। তা বাড়ি আসতাম তখনকার দিনে প্রথম দিকে জাহাজে আসা যাওয়া করতো, প্লেনে তো সুবিধা ছিল না। তা জাহাজে যখন আসা যাওয়া করতাম তখন তো প্রায় 2 মাস ছুটি প্রায় 15 দিনই চলে যেত শুধু ওই আসা যাওয়া করতে, কারণ জাহাজে সময় লাগতো। আর জাহাজ তো রোজ ছাড়তো না, হয়তো দেখা গেল 1 সপ্তাহে তো একখানা জাহাজ ছাড়ে, কিংবা 1.5-2 সপ্তাহ একখানা কাজ ছাড়ে, এরকম ততদিন ভিড় থাকতে হতো। সেই জন্য সময় ইয়ে হতো। পরবর্তীকালে যখন প্লেনের সুবিধা হলো তখন প্লেনে আসা যাওয়া করতাম। তা একবার এরকম আসি, হঠাৎ একটা যখন বললেন একটা মনে পড়ছে, মনে পড়লো একটা ঘটনা হচ্ছে, একবার এরকম সামার ভ্যাকেশন আসতাম এপ্রিল মাসে, এবং চেষ্টা করতাম আগে থেকে টিকিট বুক করে রাখতাম, যাতে ঠাকুর বাড়িতে এসে, দেওঘরে এসে ওই পয়লা বৈশাখের উৎসবটা অ্যাটেন্ড করতে পারে। সুতরাং আগের থেকে টিকিট বুক টুক করা থাকতো। যেদিন ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে আসতাম। তা সেবারে আমার আসলাম, মনে হয় 2-3 দিন দেরি হয়ে গেছিল। তারপরে এসে যখন আসি, তখনকার দিনে, এখনকার দিনে হয়তো প্লেনের না, তখনকার দিনে প্লেন মানে এই ছোটো ছোটো প্লেনগুলো, ড্যাকোটা প্লেন বলতো, ভাইকিং বলতো, মানে একটা প্লেনে এই 20-25 জনের বেশি লোক যেত না। আর ছোটো ছোটো প্লেন, মানে এমন প্লেনও ছিল যে তখনকার যুদ্ধের সময় বহু প্লেন তৈরি করেছে, যাদের যুদ্ধের খাটায় বা বোমারি প্লেন বা অন্যান্য রকমের কারণ ছোটো ছোটো প্লেন, সেইগুলো যখন কনভার্ট করে যাত্রী প্যাসেঞ্জার করতে আরম্ভ করলো, অনেক কোম্পানি তারা সেগুলো করে
যাতায়াত করার ব্যবস্থা করতো। তা আমরা সেবার একটা ওই ড্যাকোটা প্লেন আর কি, আমি একটা টিকিট করলাম, উঠলাম রেঙ্গুন এয়ারপোর্ট থেকে, ওটা মেঘালটন বলে, মেঘালটন এয়ারপোর্ট উঠলাম। ওঠার সঙ্গে সঙ্গে বোধহয় 20-25 জন না 20 জন টোন কি 21 জন আমাদের প্যাসেঞ্জার ছিল। তা আমি যেখানে আমার সিটটা পড়েছে তার পাশে আর দুটো সিট আছে আমার ডান দিকে, আমি পাশের সাইডে ডান দিকে। আর ওটা ব্রিটিশ দম্পতি, তার মানে একটা কোম্পানির একটা ওষুধ কোম্পানির ম্যানেজার আর তার বউ, অল্প বয়স, মানে ইয়াং। আর অন্য অন্য প্যাসেঞ্জার আছে। আর প্লেনটা ছোটো প্লেন তো, 2 ইঞ্জিনের প্লেন, আমাদের মেয়েদের ছেড়ে দেয়। ছেড়ে কিছু আসতে আসতে দেখা যায় ওই সামনে লাল বেরোচ্ছে যে ডেঞ্জার ডেঞ্জার লেখা বেরোচ্ছে, আর প্যাসেঞ্জার বেল্ট, মানে বেল্টটা বাঁধার কথা বলছে। আর ওয়েস্টের যে আছে প্লেনের মধ্যে যে মেয়েটা ই করছে, দৌড়ে আবার বেল্ট বেঁধেছে। আর প্লেনটা মাঝে মাঝে উপর উঠছে আর নামছে, উঠছে নামছে। তখন সাধারণ লোকের বলছে ডেঞ্জার ডেঞ্জার করছে। আমি তো প্রথম বুঝলাম, আমি বসে বসে ঠাকুরের বসে নামই করি, প্লেনে উঠলে আমার ঠাকুর বলেছিলেন সবসময় নাম করবি, নাম করছি। কিন্তু কিছুক্ষণ পরে প্লেনটা মানে ভুম করে এক জায়গায় ঘুরছে, ঘুরে ঘুরে। তখন সবাই, আমার পাশে যে মেয়েটা ছেলেটা ছিল, গড সেভ আস করে ওই পাশের মেয়েটা আমাকে ধাক্কা মেরেছে। আর আমি তো সব বুঝে বসে নাম করছি, আমি খেয়ালই করি। তার 2-3টে পাকটা খেয়ে প্লেনটা একটা সমুদ্রের বিচ, মানে যেখানে বালি টালি আছে তার মধ্যে ঘাস করে ঢুকে গেল। যেখানে তেলের ট্যাঙ্কটা আছে, মানে প্লেনের ট্যাঙ্ক যেটা তেলের ট্যাঙ্ক, সেটা বালির মধ্যে ঢুকে গেছে। কোনো অ্যাক্সিডেন্ট হলো না, কোনো নিয়ে থেমে গেল। এখন সাধারণত প্লেনে তো বাইরের থেকে দরজা খোলে, তো এখন জানি না, এখন তো অন্যরকম ব্যবস্থা হয়েছে, ও প্লেন বাইরের থেকে খুলে দেয়। তা এখন বাইরের প্লেন প্যাসেঞ্জার নামবে কে নামতে পারে না, কিন্তু ককপিট দেয়, মানে পাইলটরা থাকে, ওদের নামার একটা আলাদা রাস্তা আছে। ওরা একটা ওরা নেমে, উঁচু তো অনেক উঁচু হয়ে গেছে, লাফ দিয়ে পড়ছে নিচে, পড়ে সেই নেমে আমাদের কী করে নামে, ওরা বাইরে থেকে দরজা খুলে দেবে। কিন্তু নামার অসুবিধে, অত নামবে লাফায় কে পড়বে, মেয়ে ছেলে আসে আসে। তখন ওরা কিছুটা প্যারাশুট ছিল ভিতরে, তাই দিয়ে বেঁধে দিল, ওই ধরে 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 সবাই নামলো। আমরাও নামলাম, নেমে এখন ওদের একদম ছিল, সে আমাদের নিয়ে একটা মাঠ, একটা বড় মাঠ আছে পাশে, মানে দুদু করে মাঠ, মাঝে 2-1 খেজুর গাছ দেখা যায়। তখন তো গরমকাল, মানে বেশ খুব রোদ উঠছে। তো আমাদের ওই খেজুর গাছের নিচে নিয়ে গেল। তো অল্প জায়গা, ওই কজনের মাথা ধরে, তারপরে দাঁড়ায়। তখন আমাদের বেঁচে গেছি, সবাই ইয়ে করছে, সেইটাই একটু সবচেয়ে সবাই গেছে, সব দূরের কাছে। আমার কাছেও তো মনে হয়নি, আমি তো ঘুমোই আসি সেতে। এখন সবাই বলাবলি করছে, কাম করে বাঁচলে, কী করে বাঁচলে। তখন ওই মেয়েটা বলছে এই জেন্টেলম্যান বাঁচে, এই লোকটা আমরা যখন বাঁচার জন্য সাহায্য করছি, ভগবান ডাকাডাকি করছি, আর এই লোকটা ঘুমোচ্ছিল তখন। আচ্ছা, তুমি ঘুমোচ্ছিলে কেন? তোমার তো ভয় করছিল না? আমি হাসলাম, এসে বলছি, হ্যাঁ তুমি টের পাও না? আমি টের পেয়েছি। তা তখন আমি বললাম যে আমি ঘুমোচ্ছিলাম না, আমি আমার যে বেটি, আমার যে ইষ্ট দেবতা, তার নাম স্মরণ করে আমি বুঝিয়ে দিয়ে বললাম যে তখন ওই ছাড়া আমার উপায় নেই, একমাত্র ইয়ে। তখন তোমার কে আছে, তোমার ডেটিতে কি, তোমার ইষ্ট দেবতা? আমার পকেটে একটা ঠাকুরের ফটো ছিল, সবাইকে দেখালাম। সেইতে আরও লোকজন ছিল, বাঙালি ছিল, অবাঙালি ছিল, আমাদের ওই বিভিন্ন রকম। তা দেখে সকলে কপাল সোয়াচ, আমরা বোধহয় এই ঠাকুরের জন্য সব বেঁচে গেলাম। সবাই করছে, যা হয়, মানে মৃত্যুর হাত থেকে বেঁচে আছি, তখন আর তো অবিশ্বাস নেই, সবারই বিশ্বাস আছে যে তোমার জন্য আমরা বেঁচে বলাবলি করছি। আমিও একটু মনে মনে একটু নিচে আত্মপ্রসাদ নিলাম, যাই মানে যাই। তখন আমাদের কিছুক্ষণ পরে, প্রায় ঘন্টাখানেক পরে, পাশে একটা এয়ারবেস আছে, আকিয়াব বলে একটা জায়গা, আকিয়াব একটা গাড়ি আসলো, গাড়ি করে আমাদের এখানে গিয়ে রাস্তায় নিয়ে আকিয়াবে নিয়ে গেল। আকিয়াব থেকে আবার নতুন প্লেন করে কলকাতায় এসে নামলাম। নেমে আমার কাছে মনে হচ্ছে
আচ্ছা আমি তো ঠাকুরের নাম করছিল না, আমি বেঁচে যেতে পারি, কিন্তু এরা বাঁচলে কি করে? হ্যাঁ, এটা একটা সম্ভব নয়। তা মনে মনে ভাবলাম, নিজেই যা ভাবছি, হ্যাঁ ওর জন্যই বেঁচে গেছে। আবার বলছেন না যে ঠাকুর কাছে জিজ্ঞা করি না, প্রথমে বাড়িতে গিয়ে জিজ্ঞা করলাম। আর মাটা আমার দাদার ওই ঠাকুরের দয়া বেঁচে গেছে, আর তুই তাই আমি ঠাকুরকে একদিন জিজ্ঞা করছি উৎসবের পরে। তা বলছে কি, ঠাকুর আমি তো দীক্ষা নিয়েছি, আমি ঠাকুরের বীজ নাম করছি, আমি বাঁচতে পারি, ওরা কেউ নেয়নি, ওরা ঠাকুর জানেও না, ওরা কি করে বাঁচলো? ঠাকুর ওতেই হয়, ওতে হয়। আমি কিছু বুঝলাম না, ক্লিয়ার করে কিছু বুঝতে পারছি না। ওতেই হয় মানে আমি তো নাম করছিল, আমি বেঁচে গেছি, ওরা তো নাম করে ওতে হয়, বাট আর বুঝলাম না। আমি ভাবলাম হয়তো আমি করেছি, হয়তো বেঁচে যেতে পারে, আমার নামে তো ওরা বাঁচতে পারে, কিন্তু সেটা তো বাস্তব না। ঠাকুরের শুনতে পারলে ভালো হতো যে একজন নাম করলে সেই নামের প্রভাবে সেই জায়গাটা হতে পারে। চলে গেলাম আবার বেঙ্গলি পরবর্তী, তারপরে বছর আবার এসেছি, এসে ওটা উৎসবটা শেষ হয়ে গেছে, কয়েকদিন থাকি, তার যেদিন যাবো সেটা দিয়ে গেলেন কবে যাবি, কীভাবে যাবি, সব তো বললে তুই আমার একটা দিবি তো, ইকমিক কুকার দিতে পারিস। ইকমিক কুকার হচ্ছে, এখন আপনারা দেখেন নাই, আগেকার দিনে ছিল, আমিও ব্যবহার করেছি, ওই অনেকটা টিফিন ক্যারিয়ারের মতন, তার সবাই বাইরে একটা থাকতো, আর একটা চারটে থাকতো, চারটে বাটি, আর নিচে পাশে জল দেওয়া থাকতো, আর নিচে চারকোল দিয়ে, ওর মধ্যে ব্যবস্থা আছে, চারকোল কিংবা টিকলি, ওই তামাক খাওয়ার টিকলি একটু আগুন দিয়ে নিচে দিয়ে দিলে আস্তে আস্তে ওটা গরম হয়ে ভাত ডাল তরকারি হয়ে যাবে, চারটে বাটিতে হয়ে থাকে। 5-6 ঘন্টা পরে যখন খাবো টাবো খুলে খেতে হতো, ওটা ক্যারি করা যায়। আচ্ছা, আরেকটা কথা জেনে নিই, আপনার যে প্লেনটা ক্র্যাশ করেছিল বা অ্যাক্সিডেন্ট হয়েছিল সমুদ্রের যে বিচে বলছেন, সেটা ওখানে ছিল আমরা জানি না, সে কোন জায়গা সেটা? এটা হচ্ছে আকিয়াবাদ থেকে সমুদ্রের পাশ, আমি বলতে পারবো না জায়গাটা, মানে জায়গাটা করে আকিয়াব মানে বার্মার একটা, বার্মাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, ওই ইন্ডিয়াতে ঢোকেনি তখন? না, ইন্ডিয়া ঢুকেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওটা মার্তা বঙ্গোপসাগরের মধ্যে পড়ছে, আচ্ছা, বঙ্গোপসাগরের না, মার্তা বঙ্গোপসাগরের বাড়ি দিকটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এবার বলুন। আর সেই ইকমিক আর দেবো তাড়াতাড়ি দিবি কিন্তু, ও দেবো। এখন এটা আবার দেওঘরের বাজারে পাওয়া যায় না, কলকাতার বড় বাজারে মল্লিক কোম্পানি বলে একটা কোম্পানি, না ওরা নিজেরা বানায় এগুলি বিক্রি করতো, মানে ওটা ভালো আর কি। হ্যাঁ, না ওই একটা কোম্পানি মল্লিক কোম্পানি আমার জানতাম। আচ্ছা আচ্ছা, আমি অনেকবার কিনেছি, কিনে নিয়ে যেতাম। আমার একা থাকার পক্ষে, বিশেষ করে ঋত্বিকের পক্ষে ভালো হয় নিজে রান্না করে খাওয়াটা। তা আমি ওখানে গিয়ে দেখলাম ওটা 4 রকমের সাইজ আছে, 2 জনের মতন খাওয়ার, একজন আছে 2 জনের ভাত টাত হতে পারে, আর 4 জনের মতন আছে, আর 2 জনের এই যে আছে একটা অ্যালুমিনিয়ামের, একটা আছে পিতলে। অ্যালুমিনিয়াম দাম সস্তা, 2 জনের মতো অ্যালুমিনিয়াম সবচেয়ে সস্তা, 15 টাকা দাম, আর ওইকে 2 জনের মতো যেটা পিতলে 25 টাকা, আর 4 জনের মতো একটা 35 টাকা, একটা হচ্ছে 50 টাকা তৎকালীন সময়, যাই হোক। তা আমাকে বলেছে, ঠাকুর বলেছেন, আমিও তেমনি ঠাকুরকে দিতে হবে, আরও গেলে সস্তাটাই দিই, কারণ তখন তো বোধ নেই। আমি যে 15 টাকার একটা নিয়ে ঠাকুরের কাছে গেছি, এসে ওষুধটা এসব মনে হচ্ছে যে তখন ভাবলাম কি, আমাদের সময় আছে, পরের শুক্রবার আমরা ভালো দিন মনে করি, তা শুক্রবারে আমি টিকিট বুক করে গেলাম, যে পরে শুক্রবার সময় পাবো গেলে শুক্রবারে যাবো, ঠাকুরে গিয়ে চলে আসবো, বাড়ি এসে 1-2 দিন থাকে, তারপর শুক্রবার করে যাবো। তারপরে কিনে নিয়ে প্লেন বুক করে চলে গেছি, ঠাকুরকে নিয়ে দিয়েছি, ঠাকুর বসে আছেন, পেপারে বান্ধা, খুলে ঠাকুর দেখলেন, এটা কি জানিস? আমি তো বললাম
বড় 4 জনের জন্য। ঠিক আছে, এটা পাঠায় নিয়ে আসি। তা আমি ওটা গুছায় পাঠাই, আর সেটার দাম বেশি, 25 টাকা দাম মিনিমাম। তা বলছে না, ওটা 35 টাকা না 30 টাকা। তাহলে এই ওটা রাখ, যখন আনিছিস ওটা নিবি কেন, রেখে যা, কি আরেকটা নিয়ে আগে যা। মানে এইসব যতদিন তো ভালো হতো, তেমন টাকাটাও গেল, আবার নতুন করে আবার দিতে হবে। তারপরে গেলাম, গিয়ে ওই 35 টাকা দিয়ে একটা 4 জনের দিলাম, নিয়ে ঠাকুরের সেবারও ঠাকুর বলছে, ঠাকুর বলছে আরে এটা কি জানি, আমি পিতলে চাইছিলাম। দাম তখন 50 টাকা না 55 টাকা দাম, আর আমাদের টাকা পয়সা নেই। আবার এইটা যখন এটাই রেখে দে। আমার তখন ঠাকুর করে এমনই হচ্ছে, কেন তো ঠাকুরকে বললাম দেবো, কেন তো ঠাকুর কাছে আসলাম, একটা বিশ্বাসটা তখন আমার মনের মধ্যে একটা অত তো তখন ঠাকুর করে যাই নেই, অত ঠাকুর সম্বন্ধ তো আমার খুব ইয়েও নেই, মানে হয়তো জন্ম হয়নি প্রথম জীবনে। হ্যাঁ, আর কোন আর মনে হয় যা যা তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নিয়ে। এদিকে আমাদের টিভি বুক করে গেছি, টাকা আর আমার পকেট নেই। এখন দেখে যে টাকা আছে, ও টাকা দিতে একটা কেনা যাবে না, কি করবো, কোথায় যাবো কোথায় যাবো ভাবলাম। আমার মামারা বললো কলকাতায় ইয়েটি আছে, ব্যবসা আছে, তা মামার কাছে চেয়ে নেব। কিন্তু মামাকে তো মামার যে কি টাকা দিয়ে কি করবি, আর যদি ওই ঠাকুর জন্য দেবো, আমার মামারা ঘোর বিরোধী ঠাকুরের, একদম ঘোর বিরোধী। শুনলে তো মামা একেবারে কি করি, তবু যাই দেখি মামার কাছে পড়ে। এরপরে কলকাতায় হাওড়ায় নেমে গল্পদের বাড়ি, কলকাতায় যেতে মানিকতলা উঠে গেলাম। আমি মামাদের বাড়িতে দোতলা উঠবো, মামা দোতলাতে নামছে, মামা আমাকে 100 টাকা দাও তো। এই তোর তো যাওয়ার কথা নেই মনে পাবে। হ্যাঁ, আমি যাবো, আমার কালকে আগামীকাল যাওয়ার কথা। কোনো কথা না করে পকেটে বের করে দিন, জিজ্ঞাসা করলো না কি করবি। আমি বাপ বেঁচে গেলাম, নিয়ে একটা কিনে নিয়ে ঠাকুরের কাছে গেছি। ঠাকুর বলছেন বাহ, খাসা মাল আনছিস, খাসা মাল, এই তো চাই। আর ও তোমার এত দেখে তো আমি হলো, আমাদের পকেট খালি হয়ে গেল, মনে মনে ভাবছি। তা ঠিক আছে, তা আমি যাই। হ্যাঁ, ঠাকুর যাই, হ্যাঁ হ্যাঁ দেখে শুনে যাবি। ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে যাচ্ছি, যে ভোরবেলা গিয়ে নামবো, ওই দিনে ভোরবেলা গিয়ে নামবো হাওড়ায়। আমার 11টার সময় প্লেনে গিয়ে বাড়ি যাবো, বাড়ি দিয়ে খেয়ে চলে যাবো, এয়ারপোর্টে চলে যাবো। মা আছে বাড়িতে, মাও জানে যে এসে খেয়ে গেলে, মা রান্না টান্না করে রাখছে। উঠেছি, উঠতে উঠতে ব্যান্ডেলের কাছে আসলে গাড়ি আর যায় না, ভোর হয়ে গেল। যা নাকি শোনা আছে, সামনে একটা মালগাড়ি ওই কি করেছে, ব্রেক করে ভেঙে চুড়ে লাইন উপরে পড়ে আছে, ওইটা পরিষ্কার হবে তারপরে যাবে। ওই বসে আসি, পরিষ্কার হতে হতে যখন খুলে হাওড়া যখন পৌঁছলাম, তখন 11টা বেজে গেছে, আমার প্লেন চলে গেল। তখন এত বেশি অবিশ্বাসের, এত বেশি মনের ভিতরে নিয়ে আসছে, আর কোনোদিন ঠাকুর কাছে যাবো না, ঠাকুরকে বলতে পারি এমনি চলে আসবো, এই ভাবছি। আসলে মা গেছি বাড়ি, মা বলছে তোর আছে যার কথা না। মাকে সব বললাম, মা বললো দেখ ঠাকুর যা করে মঙ্গল জন করে, মা ডাকি সোজা কথা। আমি মনে হলো হ্যাঁ মঙ্গল তো হলো। সেটা এখন বসে ভাবছি কোথায় টাকা পাবো, আমার নতুন করে টিকিট করতে হবে, নতুন করে চিন্তা করতে করতে ভাবছি। আপাতত একখানে যদি ফার্স্ট সার্টিফিকেট ডাক্তাররা নিয়ে এয়ারপোর্টে ওই এয়ার অফিসে গিয়ে বলবো আমার অসুস্থ জন্য যেতে পারি নাই, দয়া করে যদি আমাকে একটা নতুন টিকিট দেন, কনসেশনে অন্তত কিছু টাকা দিয়ে চিন্তাটা করে ওই মুখস্থ করেছি। আর টাকাটা পাবো কোথায় এখন, ঠিক আছে। আমার সাথে দাদার এক বন্ধু, সে এসে এই তোর দাম যাওয়ার কথা, আমি সব বললাম, আর চিন্তা করে টাকা তুই নে না, পরে শোধ আসে দিয়ে দিস। আর টাকাটা নিলাম, গিয়ে তার পরের দিন সকালবেলায় চলে গেছি ওই ওদের অফিসে কলকাতায়। গিয়ে দরজা খুলেছে, খুলে দেখি কাউন্টারে একটা লোক ওই জায়গাটা মুছে টুছে দাঁড়াচ্ছে। আর আমার তো মুখস্থ হয়ে আছে, আমি যেতে পারি না, দেখো আমার অসুবিধা আছে, আমার এইরকম হচ্ছে, এইরকম সার্টিফিকেট। সে শুনছেও না। কিছুক্ষণ পরে বলছে যে তোমার কবেকার প্লেনের টিকিট? আমি বললাম কি নাম তোমার? আমি মুখস্থ করে যাচ্ছি। তারপরে
দাঁড়াও। তারপরে ও খাতা খুলেছে, খাতাটা খুলে দেখে কি 1 নম্বর আমার নাম আছে ওই লিস্টে। যার কথা তা আমাকে বারবার বলছে, মানে ইংরেজিতে বলছে, আরও কেপিরা। হোয়াই নট? আমি পাসপোর্ট দেখাচ্ছি, ছবি দেখছে আর আমাদের তাকাচ্ছে বারবার। তারপরে ঠিক সময় পরে আমাদের টাকা সব দিকে কামিং সাইড আমি ভিতরে বলে যেতে চাই না, ভিতরে নিয়ে ওর যে ম্যানেজার একটা ইয়াং পাঞ্জাবি শিখ, তার কাছে গিয়ে বলছে, স্যার এই যে যাতে আমরা খুঁজছি সেই তাকেই পাওয়া গেছে, এই লোকটাই দেখুন। সে আমাদের তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে, দেখে পাসপোর্টও তাকায়, মানে আরো শিওর ইউর কেপিরা বারবার বলছে। আমি কি দিন বাবা, কিছু পরে আমাকেও জড়িয়ে দেবে, গড সেভ ইউ। হ্যাঁ, কি ব্যাপার? তখন সব বললো যে ওই একটা প্লেন সেদিন যার কথা ছিল, সেই প্লেনটা মানে অন দ্য ওয়ে সমস্ত প্লেনটা ক্র্যাশ করেছে, করে সমুদ্র জল পড়ে গেছে, তারপর খোঁজ নেই। ইভেন পাইলট সব শুদ্ধ। হ্যাঁ, 18 জন প্যাসেঞ্জার ছিল, না 17 জন প্যাসেঞ্জার প্লাসে 18 জন। 1 নম্বরে একটা লোক যায়নি, সেই লোককে খুঁজছে, কারণ ইন্স্যুরেন্স করা থাকে, থাকে, সব টাকাটা ক্লেম করবে, ওদের খুঁজতে হবে সেই টাকা। তোমাকে পাওয়া গেছে, এই যে তুমি একমাত্র বেঁচে আসো, কারণ দিয়ে। তারপরে আমি তো বললাম, ঠাকুর তুমি আমাকে কি বসাচ্ছে। হ্যাঁ, তারপরে আমাকে ওরা এখন নতুন করে টিকিট দিল ফ্রি, আর মিষ্টি খাওয়ালো, চা খাওয়ালো। এটা যাই হোক, আমি বাড়িতে এসে তারপর মাকে বলছি, মাটা সব শুনিয়ে তারপরে বলছি, এখন ঠাকুর কাছে বসছি, তখন আমার ফুলে যাচ্ছে, বলে ওই যে ঠাকুর বলেছেন ওতে হয়। মানে সেবার আমি ছিলাম বলে নাম করাতে অতগুলো লোক বেঁচে ছিল, এবার আমি নেই, সুতরাং ওই নামের প্রভাব তখন পাইনি, তার সমস্ত পেলাম। তার দেখা যায় একজন নাম করলে তার নামের যে প্রভাব, সে প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। হ্যাঁ, কত দূর যায় তার জন্য। শুধু তাই নয়, আপনাকে বাঁচানোর জন্য ঠাকুর কিন্তু বারবার কলকাতা পাঠাচ্ছে, দিচ্ছেন, যাতে আপনার টাইমটা লেট হয়ে যায়। শেষে ট্রেনটাকে লেট করালো। দেখুন, এই নামের কথা তো উঠলো না, এগুলো নাম প্রভাব ধরুন আপনি নাম দেখছেন এখানে, আপনার ছেলে লন্ডনে আছে, সে কি আসে না আসে, কোথায় চলছে, কি হচ্ছে, আপনি যদি তার হয়ে এখানে নাম করেন, তাহলে তারও পরে এফেক্ট পড়ে। বাহ, হ্যাঁ, দারুণ। ঠাকুর বলছেন যে নামের প্রভাব হতো, এমনকি বলছেন আপনার বিরুদ্ধে একটা লোক খুব ষড়যন্ত্র করছে, সব রকমই করছে, গোপনে আপনার করছে, আপনি কিন্তু নাম করছেন, আর সে কিন্তু মনে মনে ভাবছে আপনাকে কি করবে। ওই আপনার নামের প্রভাবটা ওর যে বদ বুদ্ধি, বদ চিন্তা কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে, কিছু করতে হচ্ছে না, আপনি নাম করছেন, কারণ আপনি তো ওর চিন্তা করছেন না, কিন্তু আপনার চিন্তা সেটা করছে। নামের যে প্রভাব, ঠাকুর বলছেন এই প্রভাব তার ভিতরে এফেক্ট করছে। আমরা কিন্তু দেখা যাবে সেই লোক এসে আপনার কাছে সারেন্ডার করছে, আমার হয় নামের কি প্রভাব, এগুলো তো আমরা জানি না। অনেক রকমের সম্বন্ধে ঠাকুর বলছেন, এই যে নাম আমরা বলছি কত 20-40 এইতে আমরা করতে কত রকমের সেইতে। এই যে একটা ঘটনা বলছি, ঠাকুর অনেক সময় এটা ওটা চাইতেন, কিংবা এখনো লোকে ঠাকুরের হয়ে হয়তো কোনো মন্দিরের জন্য চাইছে, কিংবা ঠাকুর পারপাসে কিছু চাইছে। আমরা কৃপণ তো চেষ্টা করি অ্যাভয়েড করতে, না দেওয়ার জন্য, নাই করার জন্য, কিন্তু ঠাকুর অনেকভাবে বুঝিয়ে দিয়েছেন, ইষ্ট পারপাসে, ইষ্টকে দিলে মানুষ বেঁচে যায়, তার অনেক গ্রহ দোষ কেটে যায়, অনেক কিছু কাটে, আমরা তো বুঝি না। একবার আমি ওই এরকম মধ্যে এসেছি, তখন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন ঠাকুর উৎসবে। বিভিন্ন রাজ্যে লোকে স্পেশাল ট্রেন নিয়ে এসছে, নিয়ে গিয়ে ভর্তি করে নিয়ে আসছে। এই ট্রেনে, সেই স্পেশাল ট্রেনে অনেক সময় অনেকে ঘাটতি পড়েছে, রেল কোম্পানিতে টাকা দিয়ে দেয়, সেই টাকা প্যাসেঞ্জার বসে নেই বাইরে, তো এরকম অনেকে ঘাটতি করছে। তা একদল উৎসব হয়ে গেছে, উৎসবের পরে ঠাকুর ওই আমতলায় বসে আছে, সবাই কথাটা বলছে, তারা এসে বলছে, ঠাকুর এই আমাদের এত টাকা লস গেছে, কি করবো, কোথায়, তখনকার দিনে। ঠাকুর শুনে ড্রেন বলে দেন, ঠাকুরটা বুঝলেন, বুদ্ধি খাটায় চলতে হয়, কেমন করে করতে হয়, এগুলো নিজে সব বললেন।
যাই হোক, যা হয়ে গেছে, তুমি এক কাজ করো, তোমরা এই সবার কাছে কাল করো, ভিক্ষা করে নাও। তা কি হলো, 6 টাকা 4 আনা করে একটা ইউনিট হলো, 6 টাকা 4 আনা করে নিলে তোমার উঠে যাবে, তখন খেতে নেই। তা ওরা সেই লোকগুলো কালেকশন করতে আরম্ভ করেছে। আমার কাছে যে এসছে, হ্যাঁ, আমি মনে হয় না তোমাদের বুদ্ধি জন্য হয়েছে, তোমরাই করতে পারো না, ঠাকুর বলেছেন তো। তা সুতরাং আমি ভোগো, তোমাদের ভোগ যাবে, আমি দিইনি। সন্ধ্যেবেলা আমি যাবো কলকাতা গিয়ে ঠাকুর, আমি ঠাকুর হবাকে জিজ্ঞাসা, এই তুই দিছিস, তুই আমাকে দিয়ে করে নে, এই তুই দিছিস, ওরা ভিক্ষা করে, তুই দিছিস। আমি মাথা নিচে হয়ে গেছে, না। ঠাকুরকে বুঝতে যাবো, ঠাকুর মানে হ্যাঁ যাও। চলে এলাম আমি স্টেশনে, দেওঘর স্টেশনে বসে আছি, ট্রেন আসবে, টিকিট করেছি একটা প্যাসেঞ্জারের টিকিট। কে কেউ আছে? কে? হ্যাঁ বলুন। তারপরে কি হলো, আমরা ওই আমি তো প্যাসেঞ্জার টিকিট করে বসে আছি, ট্রেন আসছে, লেট হচ্ছে। হঠাৎ ঘুমাতে হচ্ছে, হঠাৎ দেখে সামনে ট্রেন হয়ে গেছে। আমি খেয়াল নেই, উঠে পড়লাম ট্রেন। কিছু যাওয়ার সময় আজকের ট্রেন টিকিট কালকে এসে দেখে কি আমার প্যাসেঞ্জার টিকিট, হ্যাঁ, তুমি এক্সপ্রেসে আগে 15 টাকা ফাইন করে দিল। হ্যাঁ, কত টাকা? 15 টাকা। তখনকার দিনে দ্বিতীয় বাধ্যে। তখন ভাবছি, ঠাকুর তোমার 6 টাকা 4 আনা আমি দিলাম না, তার পরিবর্তে গুণগানি আমাকে 15 টাকা দিতে হবে, ওরা ফাঁকি দেওয়ার মুখ নেই। তা অনেক কাহিনী আছে এরকম ইয়েতে। বলুন। দেখুন, ঠাকুর সবাইকে রক্ষা করার জন্যই এই পৃথিবীতে আবির্ভূত। তা সবাইকে তিনি চান, বাঁচা মরার কথাই করেন। কিন্তু ঠাকুর এক জায়গায় তিনি বললেন, কাউকে বাঁচাতে চাইলেও অনেক ক্ষেত্রে তাকে বাঁচানো মুশকিল, প্রকৃতি তাকে নিয়ে চলে যায়। একটা ঘটনা বলছি। ঘটনা হচ্ছে, এটা 12 বছরের ঘটনা। আমরা সৎসঙ্গ করতাম, এ বাড়ি ও বাড়ি করতাম। আমাদের সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র ছিল ইউনিভার্সিটিতে। সেই সময় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। বাংলাদেশে ওই পুলিশ ডিপার্টমেন্টে, সিআইডি ডিপার্টমেন্টে একজন খুব বড় অফিসার বাঙালি। আমরা কোথায় কী কাজ করি, কী করে এসে সৎসঙ্গ করি, সেখানে কী কোনো দেশ বিরোধী কিছু করি টরি কিনা, গোপন জিনিসের তথ্য নেওয়ার জন্য একজন বড় অফিসার, নাম ছিল মধুসূদন মুখার্জি। আচ্ছা। তিনি রেগুলার আসতেন, সাধারণ ড্রেসে এসে। বহু লোকে আসেন সৎসঙ্গে, বাইরের লোকে, তিনিও আসেন, দেখেন। হঠাৎ একদিন আমার তার চোখ পড়ে গেল তার দিকে। আমি বললাম যে, আপনি আসেন ঠাকুর কেমন লাগছে? আমি যাজন করি, তেমনি যাজন করছি। করতে করতে তিনি একদিন ওকে বললেন তার জীবনের কথা। দেখুন, আমি কিন্তু আসি আপনাদের এখানে রিপোর্ট নিতে। আমি একজন সিআইডি পুলিশের হেড অফিসার। তা আমি আসি আপনাদের কী কর্মটর্ম, গোপন কাজ কী আছে সেটা নেওয়ার জন্য। তা অনেকদিন পরে আসেন, দেখেন, করেন। একদিন বলছে, দেখেন আমার জীবনে বড় প্যাথেটিক। আমি তার জীবনে কাহিনী বললেন, খুব প্যাথেটিক জীবনটা। তিনি খুব বড় অফিসার। তিনি তার 2 বউ, বাঙালি বউ আছে, বার্মিজ বউ আছে। আচ্ছা। বার্মাদের অনেকে 2টো করে বিয়ে করেছে, বলবেনি বলে। তা এখন 2 বউ নিয়ে সংসার, বড় অশান্তি। এমন অশান্তি হয় যে আমার মনে হয় আমি সুইসাইড করি। অথচ আমি এত বড় অফিসার, এত বড় কাজ করি, কিন্তু সংসার জীবন আমি একবার স্বর্ণ ছড়া। আমাকে একটু পথ দেখান। আমি আমার যাজন করতে সুবিধা হলো, যাজন টাজন করে তা বলছে, আর দীক্ষা নেওয়ার কথা বলো। বলে যে সব রাজি হলো। বলে আমি আগে ঠাকুর দর্শন করে আমি ঠাকুরের ওইখানে গিয়ে দীক্ষা নেবো। আচ্ছা। আমি তাকে বারবার চেয়েছিল, আসবেন, গিয়ে যাবে, তাহলে আমি সব ব্যবস্থা কর।
তা ঠিক আছে, তিনি তার পুরো পরিবার নিয়ে আমাকে বললেন, আমার ছুটি হলো ওই গরমকালে, আমি তাদের পুরো পরিবারটাকে নিয়ে চলে আসলাম, দুই বউ আর ওই বাচ্চা বাচ্চা দুটো তিনটে ছেলে সব নিয়ে এসে দেওঘরে উঠলাম। দেওঘরে গিয়ে একটা ওই গেস্ট হাউসে প্রথম উঠলাম, তারপরে একটা ওই সরকার ভবনে কোনো একটা ঘর নিলাম। ঠাকুরকে আপনি নিবেদন করেন ঠাকুরের কাছে, ঠাকুর বসে আছে, সব নিবেদন করলো, ওরা ওরাও কাছে আছে। ঠাকুর শুনে টুনে পাশে ননিদা ছিলেন, ননি চক্রবর্তী, ননি দেখবে তুই এদের দীক্ষা দিয়ে ব্যবস্থা কর। ঠিক হলো, দীক্ষা হলো, দীক্ষা টিকা নিয়ে খেয়ে খুশি, বউ দুটো খুশি, আর উনিও খুশি, একার ডবো ডবো ভাব। দীক্ষা নেওয়ার আসে, সকালে যায় বিকেলে যায়, ঠাকুরের পরে 3 দিন পরে ঠাকুর বললেন, ননি একে সুস্থ নিয়ে দে। মাছ টাছ খায়, বাংলাদেশের লোক, ম্লেচ্ছ চলন, মাছ দীক্ষা নিয়েছে, মাছ টাছ খাবে, সেটা তাই ঠিক আছে, কিন্তু এই মাছ টাছ খেতে পারবো না, এই খেতে পারবে না, ও তো মাথা ঝাঁপিয়ে গেছে। তো ঠাকুর বলেছে মাছ টাছ খাবে না, স্বামী স্ত্রী দুই বউ রেডি হলো, সুস্থ নিয়ে হলো, আসে ঠাকুর কাছে। 3-4 দিন যাওয়ার পরে, 3 দিন কি কদিন যাওয়ার পরে, ননি এর পাঞ্জার ব্যবস্থা করে দে। ও বুঝতে পারিনি, ননিদা বুঝাচ্ছি, ঠিক বুঝতে, আমি যখন বুঝতে বললাম, ও মাথায় হাত দিয়ে বুঝছি, উনি বাবা রে, পাঞ্জা নিয়ে আমার ঋত্বিকের পাঞ্জা, মানে ওই চলন, ওই ব্যাপার, পাঞ্জা। আমি তখন বুঝলাম, জন্মান্তরের সুখ্যাতি নারী, আমি মুখার্জি ফ্যামিলির ছেলে, আপনাকে তুলে নেওয়ার জন্য বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে বৌদিরও খুশি, দেবতা হয়ে যাবে, মানে এরকম আমাদের লোক তো, আর এই স্বপ্নটা এখন থেকে বাড়িতে সুন্দরভাবে চলবে। আর ওরাও রেডি হলো, জড়া করবো না, কিছু করবো না, মাছ মাংস খাবো না, বাড়িতে একবারে ওরা তো মেলেচ্ছ তো, বারবার তো এমনি মেলেচ্ছ, তারপরে এক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, খুব একবারে হয়ে যায়। আর 1 সপ্তাহ মানে থেকে চলে আসলো যেতে, এসে এখানে তো খুব ঠাকুরের কাজ টাজ করেন, দীক্ষা টিক্ষা দেয়, আর খুব একটু ঠাকুরের মুখে দেয়, খুব করেন, খুব ভালো সংসার, খুব ভালো চলছে। মাঝে মাঝে ঠোকা আরম্ভ হয়ে যাও, আমাকে যে মিটাতে হয়, সে বউ দুটিকে বুঝাই আবার ঠিক হয়, কী করে। মুখার্জি এখন বাড়ির চাইতে বাইরে ঠাকুরের কাছে বেঁচে থাকে, আর ওর কাজ এখানে ওখানে ঘুরে এগুলো বেড়ানো, মেনলি ঠাকুরের কাজ করতে সুবিধা হতো, মানে সিআইডির কাজ প্লাস ঠাকুরের, হ্যাঁ, ওর কোনো অসুবিধা হতো না, ওর ডিউটি করতো আর ওই করতো সেইতে। এবং তখন ওখানে বাংলাদেশে টাইমস বলে একটা পত্রিকা ছিল, ইংরেজি পত্রিকা, টাইমস। সেই পত্রিকাতে রেগুলার ঠাকুর সম্বন্ধে লিখতো, ইংরেজিতে, ইংরেজি পত্রিকা লিখতো, ভালো ঠাকুরের বাণী দিয়ে, ঠাকুরের মেসেজের বাণী দিয়ে সেগুলো খুব লিখতো। ঠাকুরকে প্রচার করার জন্য খুব উঠে পড়ে যায়, খুব ভালো হতো, আর আমার খুব ভালো লাগতো। কিন্তু মাঝে মাঝে ঠোকাঠুকি সংসারে হয়, চলে। আমি যখন আসি তখন মুখার্জিদার খুব আমার তখন পাঞ্জা হয়নি, কিন্তু তখন তারপরে আমার পাঞ্জা, তখন একমাত্র না হরেন্দা ছিল, আর 1-2জনই কাজ ছিল, কিন্তু উনি খুব ভালো কাজ করতেন ঠাকুরের, মানে বার্মা মহলে ভালো দীক্ষা টিকা দিয়েছেন অনেকবার বুঝতে। তারপরে তো আমি এই দেশে চলে এলাম, চলে আসার পরে একদিন বেশ কিছুকাল পরে আমাকে উনি এখানে লম্বা চিঠি পাস, 8-10 পৃষ্ঠা এক লম্বা চিঠি গেছেন, ইংরেজিতে, উনি বাংলা ভালো রাধা আপনাকে দুঃখের সঙ্গে বলছে এরকম যে আমার এই পাঞ্জা রাখা আমার পক্ষে সম্ভব নয়, এই পবিত্রতা রক্ষা করতে পারছি না, পারিবারিক পরিবার আপনি নেই, আমার আবার সেই পুরোনো দিন এসে গেছে, সংসারে অশান্তি, আমি পারি না, এ নিয়ে এই পবিত্রতা রক্ষা করুন, আমি পাঞ্জা আপনি বললে আমি পাঞ্জা ফেরত দিয়ে দেবো। তখন আমি পেয়ে মাথাতে এইসব করা, আমি তো তখন যাই না, তখন আমিও তাকে বুঝে অনেক করে চিঠি লিখলাম, দেবেন না ফেরত, জন্মান্তরে সুখতে নাইলে হয় না, কেন বলবেন আপনার বংশ চিরকাল আমাদের থেকেও থাকবো না, চলে যেতে হবে, দুঃখ কষ্ট যা আসুক তার মধ্যে অনেক কী করে লিখলাম, লিখে টিকে আচ্ছা
অনেকদিন চিঠিপত্র পাই না, যাই হোক আমিও লিখি না আগে। বেশ কিছুকাল পরে হঠাৎ একদিন ড্রয়িং থেকে লিখেছে, মুখার্জি আর নেই এই জগতে। কী হয়েছে কী হয়েছে বলছে কি, একদিন ওই জেঠির কাছে বড়রাঙ্গার জায়গায় জেঠির কাছে এই ডিউটি ফুটি পড়ে গিয়ে সমুদ্র চলে গেছে, চলে আসলে খুঁজে পাওয়া যায়নি সমুদ্রে, ওই জেটি আর কি, মানে জাহাজ ঘাটে সেই জলে পড়ে গিয়েছে, তার আর খোঁজ নেই, মানে তার দেহ পাওয়া যায়নি, না চলে গেছে। তা এখন ওরা বলে যে সংসারে এত অশান্তি, এত ইয়ে, হয়তো সুইসাইড করেছে, জাপ দিছে, এর ওটা কিছু হবে। যাই হোক, এই খবরটা পাওয়ার পরে আমি নদীদেরকে বললাম, নদীদা ঠাকুরকে বললেন। ঠাকুর খুব গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ কাউকে বাঁচাতে চাইলেও হ্যাঁ ও প্রকৃতি মানে পরম পিতা তাকে রক্ষা করতে পারে না, বাঁচাতে চাইলেও বাঁচানো যায় না, পাঞ্জা দিয়েও তখন বাঁচানো গেল না। তো ব্যাপার হচ্ছে আমাদের সবসময় কর্মফল কার কোথায় কী আছে আগের জন্য জানি না, তো সেটা নাম ধান খুব করে করতে হয়, করতে 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 তাকে নিয়ে চলা। অনেকে দেখেছি, অনেক ঋত্বিকও দেখেছি, খুব ঠাকুরের কাজ টাজ করে, সের দিকে আস্তে আস্তে কেমন নেতিয়ে যায়, পারিবারিক হোক নিজের ব্যক্তিগত জীবনে একদম নেতিয়ে যায়। এমনকি আমি কার নাম্বার শুনেছি, তিনি মাছটাও খাওয়া আরম্ভ করেন একজন ঋত্বিক। তা সাধারণ লোক তো সবাই, এই জন্য তাকে নিয়ে চলা মানে খুব সাধারণভাবে থাকা যায়, খুব করতে হয়। আর এটা হচ্ছে, এটাও একটা কী বলবো, জন্মাত স্বীকৃতি না থেকে তাকে নিয়ে চলে টলে যাওয়া যায়, এটা বড় ই কথা। সেইটাই তখনকার দিনে সৎসঙ্গের, মানে এখানে জানা গেল ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো বিধি, তিনি বুঝতে পারতেন কার মৃত্যু কবে আছে, কার কখন মৃত্যু আছে, তাই তাকে তিনি দেখেছিলেন, বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যু আসন্ন, তাকে থেকে কর্মফল থেকে বাঁচাবার জন্যে তাকে প্রথমে দীক্ষা, তারপরে ষষ্ঠয়নী, তারপরে পাঞ্জা। কিন্তু এরকম শোনা যায় না, যেহেতু এই দীক্ষা নেওয়ার কয়েকদিন পরে, 1.5 সপ্তাহ পরেই একটা পাঞ্জা। ঠাকুর ওকে বাঁচানোর জন্য চেষ্টা করলো, মানে কিন্তু আমরা তো আমাদের শুনি নেই এইভাবে পাঞ্জা পাওয়া, কিন্তু ওইটাই হচ্ছে একটা এক্সাম্পল। দেখ ঠাকুর তিনি ইচ্ছা করলে কত কি করতে পারে, তার ইচ্ছার বাইরে যাওয়া আমাদের মুশকিল। তার তিনি হচ্ছে দ্রষ্টা পুরুষ, হ্যাঁ, তার দৃষ্টিতে সব দেখতে পাচ্ছেন, ওই জন্যই দ্রষ্টা, সিয়ার, তিনি দেখতে পান। একজনকে দেখে ঠাকুর বলেন, আমি তো আমার সামনে আসলে তার মাথার চুলের থেকে নাকের মুখ পর্যন্ত একবার তাকাই, তাকে আমি দেখে নিলাম, মানে তার সবটা দিয়ে বুঝে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপার হচ্ছে যাই, আমরা তো জানি না তিনি আমার কী হবে না হবে, সেখানে হয়তো ওই যে আমাকে বারবার যে বলছে এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, ওটা বাদ দে, তিনি জানেন, হ্যাঁ হ্যাঁ জানেন, তাই আমাকে বাঁচাবার জন্য আমার এবং বহু লোককে তিনি, কিন্তু আমরা যদি না শুনতাম চলে, তাহলে আমার হয়তো সেইটাই। দেখুন তিনি হচ্ছেন কি বলবো যে দোষটা, সুতরাং তিনি যা বলেন যা করেন সেই। আমি যখন প্রথম বাংলার চাকরি, অন্য চাকরি আবার যখন গুনগুন করছিলাম, ওই যে স্কুলের মাস্টার করবেন, দাদা বল শোন, তিনি যা বলেন তাই আমাদের করে। আজকে আমি স্কুলে মাস্টারি করতে গেলাম বলে আমার জীবনে এত পরিবর্তন, নাহলে আজকে আমি ঠাকুরকে নিয়ে বিবি করে চলতে পারতাম না। আজ ঠাকুরকে নিয়ে এরকম করে, তখন হয়তো আমি চাকরি জীবনে ওই করে করে কোথায় চলে যেতাম, বাংলাদেশের ব্যাপার কোথায় গাড্ডায় পড়ে যেতাম, কোন ভদ্রলোকের আড্ডায় পড়তাম, খেতাম টাকা আয় করতাম। এই কিন্তু আজকে আমার চরিত্রের একটা পরিবর্তন, আস্তে আস্তে আমি আজকে ঠাকুরের পাঞ্জাধারী কর্মী হয়ে বিভিন্নভাবে বিভিন্ন, আমাকে দিয়ে তিনি অনেক কাজ করিয়েছেন, অনেক কাজ করিয়েছেন। কারণ সত্যি তাই, আমি জানি না, তিনি আমাকে জোর করে করে করে, কিন্তু দাদারও একটা কথা, তিনি যা করেন তাই সেইটা কিন্তু মেনে নেবি সবসময়। ওটাকে আজকে দু কিছু করতে গেছি, ঠাকুরের অ্যাপার্ট করতে গেছি, আমি ধাক্কা খেয়েছি, ধাক্কা খেয়ে আবার ঠাকুর নিয়ে আসছেন আমাকে। ঠাকুরের অফুরন্ত করুন আমার পরে, কারণ আমি আমার প্রথম জীবনটা তো যে সহজ সরল ছিল না, একটু মানে বেয়ারা ছিল। বাড়ির আমার ছেলে মেয়েরা, বাড়ির আমাদের যারা ইয়ে, তারা কিন্তু আমার মতো না, তারা বাড়ির একটা সুনাম আছে, ভালো ছেলে ভালো মেয়ে,
লেখাপড়া করে ভালো, আর আমি ছিলাম তার উল্টো। কিন্তু ঠাকুর আমাকে ধাক্কা মেরে 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 আজকে টেনে নিয়ে এসছে। ঠক্কর দিয়ে ঠক্কর দিয়ে ঠাকুর দিয়ে, ঠক্কর দিয়ে দিয়ে আপনাকে, ঠক্কর মানে খুব ঠক্কর, একটা দুটো না, নানা দিক থেকে। তাই আজকে এই বয়স পর্যন্ত চলি বা ই করি সব তার দয়া সাহায্যেছে। অনেক কথা মনে পড়ে। তিনি কোথায় কি করবেন জানি না, একটা কথা মনে পড়লো যে ঠাকুরের চাহিদা। আমি চেষ্টা করি যদি ঠাকুর বিষয়ে বা কোনো সবসময় কেউ কিছু চাইতে, আমার পক্ষে যত সম্ভব আমি না করি না। না করার পর ওই বললেন, ওই আমাকে 6 টাকা চার আনার জন্য 15 টাকা ব্যবসা দিত ওই গাড়িতে। আমি এই ঠক্কর মেরেও ঠাকুর ঠেকানি গেল। একবার তখন আমি দুর্গাপুরে চাকরি করতে এসেছি। তা সেবার প্রথম দিকে ঠাকুর যখন আসলাম, প্রথম দিকের ব্যাপার, সে সময় ওই আমাদের আশ্রমের অত প্রাচুর্য ছিল না, আশ্রম এত ইয়ে না। আর ঠাকুরের বিরুদ্ধে আশেপাশে লোকরা খুব অত্যাচার করতো, কাহার পড়ার লোক টোকগুলো খুব আমাদের আশ্রমের লোকগুলো করে ঠাকুরের পরে নানা রকমের করতো। আর ঠাকুর তাদের পোষণও দিতেন যাতে ওদের এটি থাকে। কিন্তু সাধারণ সৎসঙ্গীরা পছন্দ করতেন না। ঠাকুরের নেই কিছু, তাদের দিতে হবে আগে, আমাদের এটা দাও ওটা দাও, তারপর লোক এসে বলতো তার সৎসঙ্গী না। আর ঠাকুরের না এটা করতো ওটা করতো, আশ্রমের বিরুদ্ধে নানা রকম করতো। তো একবার দুর্গাপুজোর সময় ছুটি ছিল, আমি ঠাকুর বাড়িতে গেছিলাম। সেই ষষ্ঠীর দিন থেকে একটা দশমী পর্যন্ত, দশমী কি তারপর পর্যন্ত নাগাতার বৃষ্টি। আমি একটা আশ্রম থেকে 2 বেলা ঠাকুরের কাছে বসে টসি। হঠাৎ ষষ্ঠী সপ্তমীর দিন সকালবেলা বৃষ্টি হচ্ছে। ঠাকুর দেখেছে, আচ্ছা এই কার পাড়ায় কত লোক আসে আছে রে, বললে তা সব মিলে 1000 খানিক হবে। 1000 খানিক মেয়ে ছেলে নিয়ে সব তা হবে। আর না, ও আরো বেশি হবে। কত হবে রে? তা হবে আর 2000 হবে। অর্ধেক মেয়ে ছেলে অর্ধেক পুরুষ। আমাকে 1000 জোড়া ধুতি, 1000 জোড়া শাড়ি আমাকে দিতে হবে, ওদের দিতে হবে। পুজো এসে গেছে, ওরা কি করবে? সব আস্তে আস্তে গেছে। শোনো মণি, আমার আজই লাগবে। ঠাকুর ওদের দেবে, পুজো এসে গেছে, পুজোয় ওরা আমাদের ক্ষতি করে আর ওদের ঠাকুর বাড়ি ওদের দিতে হবে। তখনকার দিনে মানে 1 জোড়া ধুতির দাম বোধহয় 2 টাকার মতো হবে, আমার মনে নেই। আর বোধহয় শাড়ি মানে অনেক সাধারণ শাড়ি আর কি, বোধহয় 3 টাকা শাড়ি জোড়া, 5 টাকা করে, মানে 1 জোড়া ধুতি। তাহলে 1000 মানে 5000 টাকা না। তা এখন একটা ইউনিট করা হলো, একটা ইউনিটে কত করে হবে? 40 টাকা না কত করে পড়লো তখনকার দিনে। তা 40 টাকা করে ঠাকুর ভাগ করে দিলেন, এতগুলো ইউনিট করে, না 50 টাকা করে ওকে এই ইউনিটটা ভাগ করে দিলেন, দিয়ে এই ইউনিট তোমার করে দাও। যারা বসে আছেন একটা করে ইউনিট দেবেন, খাতা লিখলাম, পরে লেখা হলো, আমি ছিলাম, লিখলাম। এখন ওখানকার লোকের দেওয়ার তো ক্ষমতা নেই, সবাই ভিক্ষা করতে আরম্ভ করলো। কত লোকে কার কাছে ভিক্ষা করে 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 করে, কিন্তু কত টাকা সন্ধ্যের মধ্যে আনতে হবে, কে দেবে? ঠাকুর তখন বললেন যে ওখানে যারা আশ্রমে ঠাকুর এখন না দিয়ে ঠাকুর খাবেন না, ঠাকুর দুধ খাওয়া বন্ধ, আগে দিয়ে দিলে তার ঠাকুর খাবেন, আগে তাদের দাও তারপর ঠাকুর খাবেন, মানে এরকম। আমার মাথা হাতটা দিয়ে চলে গেল বাজারে, বাজারে দোকান ঠিক করলো, বাকিটাকে নিয়ে ওই 1000 ইয়ে 1 দোকানে পা দিলাম, কয়েক দোকান মিলে টেলে আইনে ঠাকুর যাও দিয়ে আসোকে যাও, ঠাকুর খেলেন জানি। এখন টাকা তো ই করতে হবে, তাও দিয়ে যায়। পরের দিন সকালবেলা ঠাকুর জিজ্ঞাসা টাকা উঠেছে, বলে না কত উঠেছে। লোক করে আবার
তাহলে আর একটা করে ইউনিট, হ্যাঁ, আর একটা করে ইউনিট। আমি যখন ঠাকুরগাঁ ঢুকছি, মানে ঠাকুর বাড়ি ঢুকছি, গেটের সামনে এক দাদা বলছে, এই আজ ঠাকুর কাছে যাবেন না, আবার একটা করে ইউনিট দিতে হবে, চাস না? ঠাকুর এরকম ছিল যে ঠাকুর কাছে গেলে ধরবে, হ্যাঁ, না না করা যায় না। তা বলছে তাই? তা আমি মনে যে আমি তো একটা ইউনিট দিয়েছি, আমার আর কিছু, হ্যাঁ, আমি তো ঘর ঘর করে ঠাকুর প্রণাম করে, তখন দেওয়া হয়নি, আমি পকেটে নিয়ে গেছি। তা বলছে কি, এই তোর ইউনিট দিয়েছিস? তুই না দিছিস? তুই দিয়েছিস? না দিন, আমার কাছে আছে, দেবো না, এখনো দে। হ্যাঁ, দিয়েছে। ওই যে ওরা কয় যে দেওয়া আর একটা করে ইউনিট দিতে, ওরা তো কয়, মানে আর একটা ইউনিট দিলে ওরা তো কয়। আমার তো টাকা ফুরে গেছে, কিছুই নেই, ভিক্ষা করার কোনো জায়গাও নেই। ভাবছি কী করে যায়, করতে করতে বাইরে এসছি, চিন্তা করছি আবার যাওয়ার কথা, দুর্গাপুরে আমার অফিস খুলে যাবে, ঠিক আছে, সবার মাথা তো ওই করছে, ওই টাকা সব শোধ করতে হবে, তার দোকান থেকে সব বাকি আনছে তো, সেইটাই আমি বসে চিন্তা করছি কী করে ঠাকুরকে ডাকছি, ঠাকুর। আর আমার কাছে তো যা আছে সামান্য তো গাড়ি ভাড়াটা ইয়েতে তো হবে না। এমন হয়েছে কি, ওইখানে থাকতে থাকতে তখন আনন্দবাজার থাকতাম, ওই ঘরটায় কেউ আসলে ওই গেস্ট হাউসে তাই না। তা বোধ হয় প্রথমে অষ্টমীর দিন একটা পরিবার এসেছিল গাড়ি করে কলকাতা থেকে, নতুন দীক্ষা নিয়েছে, স্বামী স্ত্রী একটা ছেলে নিয়ে এসে ওই গাড়ি গেটের সামনে থামছে, আমাকে দেখেই গেছে কোথায় থাকবো, কোথায় আমরা দীক্ষা নিয়েছি। ও ঠিক আছে, আমার সঙ্গে থাকবে। তো ওই আমার পাশে তার জায়গা করে থাকবে, আমার অসুবিধা হলো, ওই টিফিন ওরা অনেক খায় টায় থাকে। তো কয়েকদিন বেশি ওর সঙ্গে আমাদের খুব অভিজ্ঞতা হয়ে গেছে। তা সেদিনে যখন আর একটা ইউনিট দিতে আবার চলে যেতে হবে, ওরা আমাকে জিজ্ঞাসা করেছিল কবে যাবেন, কালকে যাবো, এরকম আমরাও যাবো, ঠিক আছে যাবে। ঠাকুর বাড়িতে বেরিয়ে এসে মুখ টুক কালো, কি দাদা আপনি যাবেন কবে? সে যাওয়া তো কথা ছিল আজকে। আপনি কি চিন্তা করছেন কি? না কিছু না, চিন্তা, আমি ওর কাছে কি চিন্তা করছি, আমি বলেন না কি যাবেন তো, ঠিক যাবেন। তা বলছে যে ঠাকুর এরকম, আমি বললাম ওইটা আর কি আছে, এই নেন আপনি দিয়ে আসেন, ঠাকুর এই ইউনিটটা দিয়ে আসেন। সে টাকা দিয়ে দিল। ঠাকুর, আর শোনেন আমরা তো কলকাতা যাবো, যাওয়ার পথে আপনাকে নামাই দিয়ে যাবো। আমি দিয়ে জমা দিয়ে ঠাকুরে প্রণাম করে যাবো, ঠাকুর যা। ওদের গাড়িতে উঠলাম, উঠে 2 চোখ ফেটে জল আসছে, দয়াল তোমার কাজ তুমি করো, আমি কিছু জানি না। সেটা আমার এখনও মনে পড়ে সেই সিনটা, যে কী করি, কেমন করি, কোথায় কী করি। তারপর ঠক্কর মারতে বিশ্বাস একদিন আসে না, সেই ঠক্কর খেতে তিনি কী করেন, আমাকে দেখি করাতে চান, পরীক্ষা যে কত সব তিনি ব্যবস্থা করে রেখেছেন, অথচ আমরা বুঝি না। বলে না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে তুমি নিমিত্ত মাত্র, এদের সব আমি মেরে রেখেছি, তুমি শুধু যুদ্ধ করো, এরকম মরে যাবে। তোমাকে ঠাকুরও তাই, তিনি আমাদের কোয়ালেন্ট সব করে রেখেছেন, শুধু বিশ্বাসটা রাখতে হবে, তিনি করাবেন, আমার করার ক্ষমতা নেই। সেইটাই এমনি অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার চলার পথে, অনেক জায়গায় অনেক সময় ভাবতে পারিনি কী করি কেমন করে কী হয়ে যাচ্ছে, কেমন করে ভাবতেই পারছি না, শুধু বিশ্বাস কত তারপর এগারোটা বলতে করবো দেখি এটা